জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। দেশে যেন কোনো চরমপন্থা ও মৌলবাদের উত্থান না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের করণীয় বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আরও বলেন, দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বক্তব্য রেখেছেন। যে সমস্ত কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে, স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে, তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল, কালি বন্ধ হয়ে গেছিল। তারা যখন মানুষের উপরে গুম, হত্যা এই সমস্ত হয়েছে, তখন তাদের কবিতা আর বেরোয়নি। সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল। তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে সীমানা নির্ধারণ করেছে ইসির কাছে সেই প্রক্রিয়া জানতে চেয়েছে বিএনপির প্রতিনিধি দল। এছাড়াও আসন ভাগাভাগি নিয়ে দলে কোনো আলোচনা হয়নি বলেও জানান তারা। রোববার বিকেলে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে বিএনপির উদ্বেগ রয়েছে, তবে প্রয়োজনে নির্বাচনের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হবে বলেও বিএনপিকে জানিয়েছে সিইসি। বিএনপির নির্বাচন কমিশনকে আরওপি সংশোধনের মতামত দিয়েছে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সাধারণ পাসপোর্টধারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। বলেন, বিএনপি না ভোট কিংবা ভোট বাতিলের কোনো প্রস্তাব দেয়নি। এছাড়াও ফেব্রুয়ারিতে যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছে তারা কিসের ভিত্তিতে এমন মন্তব্য করেছে তাও জানতে চান বিএনপির নেতা। নির্বাচনী এলাকার কিভাবে তারা করছেন এটা জানতে চাইলে তারা বলেছেন যে তারা চেষ্টা করেছেন যাতে ভৌগোলিক অখণ্ডতা থাকে, যাতে জেলার অখণ্ডতা থাকে, যেখানে উপজেলার অখণ্ডতা থাকে যথাসম্ভব, এটা তারা মূলনীতি ধরে তারা অগ্রসর হয়েছেন এবং ভোটার সংখ্যার বিষয়টাও তারা বিবেচনায় নিয়েছেন। আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপথ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। ক্ষমতায় থেকে 3 জোটের রূপরেখা মানেনি বিএনপি। সে কারণেই জেন্টলম্যান এগ্রিমেন্ট আস্থা নেই এনসিপির। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মিলনায়তনে এক সেমিনারে কথা বলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান কাঠামোর ভোটে আপত্তি রয়েছে তার দলের। কোনো রাজনৈতিক দল পিআর ও ইভিএম নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই ঘোষণাপত্রে শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকায় সরকারের সমালোচনা করেন বক্তারা। আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায়, আমরা এটা মেনে নেব না এবং হতেও দেব না। আগামী নির্বাচন হবে, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায়, আমরা পিআর দাবি করব না। জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয়, জুলাই ঘোষণাপত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ, যেখানে জেন্টলম্যানরা বসে গত 16 বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই। অতএব শুধুমাত্র মুখের কথায়, শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের দোহাই দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে
ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না। দেখুন, আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে, যারা সংস্কারের বিপক্ষে তারা জেনেতন্য নির্বাচনের পক্ষে। ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত। তো পিয়ারে তো 72% মত দিছে, তাহলে জনগণ পিয়ার বুঝে না। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে বিভিন্ন দেশ প্রায় 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত 5 দেশের 7 শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছে সিআরসির মহাপরিচালক আহসান হাবিব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসির মহাপরিচালক প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন। এছাড়াও 9টি দেশে 352টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো অর্থের বিনিময়ে কিছু বাংলাদেশি অর্জন করেছে বলেও উল্লেখ করা হয়। দেশগুলো হচ্ছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমিনিকার রিপাবলিক, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক। এ সময় আহসান হাবিব বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা 346টি সম্পত্তির সন্ধান মিলেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন সহ 9,361 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকে। দুপুরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়নে 6,677 কোটি টাকা, প্রকল্প ঋণ 2,428 কোটি 4 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 256 কোটি 79 লাখ টাকা। এতে নতুন প্রকল্প 5টি, সংশোধিত প্রকল্প 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধির 3টি প্রকল্প রয়েছে। সভায় অনুমোদিত 11টি প্রকল্পের বাকিগুলোর মধ্যে রয়েছে 5টি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ। চলন বিলের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে ব্রিফিংয়ে জানান পরিকল্পনা উপদেষ্টা। তবে নিতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জায়গাটা নির্ধারণ করা হয়েছে, এটা নিয়ে পরিবেশবিদদের মধ্যেও কথা আছে, কিন্তু আবার এখানেও বিশ্ববিদ্যালয়ের দিক থেকেও তারা যেই বা কার্যপত্র করেছেন বা যেই প্রকল্প প্রস্তাব এবং মাস্টার প্ল্যান, সেখানেও তারা পরিকল্পনাবিদ, প্রযুক্তিবিদ, পরিবেশ সংক্রান্ত বিশেষজ্ঞদের বাইরে থেকে এনে রেখেছেন। কাজেই এটা এখন পরিবেশ অধিদপ্তরের ব্যাপার, তারা এটা পুরোটা মূল্যায়ন করবে, কিন্তু আমরা একনেক পর্যায়ে এটা অনুমোদন দিয়ে দিয়েছি। বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাসির উদ্দিন সাথীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দিন সাথী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হতে পারে। অসমাপ্ত আত্মজীবনী লিখে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 123 জনের পদবি, অর্থ, ফ্ল্যাট পাওয়ার অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। সেই সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও প্রায় 700 কোটি টাকার অবৈধ সম্পদের অর্থ পেয়েছে সংস্থাটি। এই দম্পতি $2.5 লাখ মার্কিন সেন্ট কিটস অ্যান্ড নেভিসে পাচার করে
সে দেশের নাগরিকত্ব গ্রহণ করার তথ্যটির ব্যাপারে নিশ্চিত হয়েছে দুদক। রোববার বিকেলে দুদকের সাম্প্রতিক কার্যক্রম অবহিত করতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় তিনি জানান, ঋণের নামে 12 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে রোববার মামলা করেছে দুদক। এছাড়া সাউথ ইস্ট ব্যাংক থেকে প্রায় 69 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ সহ 15 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, অসমাপ্ত আত্মজীবনী লিখে সম্পদ ও পদবি গ্রহণের বিষয়ে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে, অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আহমদ আকবর সোবান 252 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনিও তার স্ত্রী বিদেশে যৌথভাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে 2,50,000 মার্কিন ডলার পাচার করে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেন। বেসিক ব্যাংক লিমিটেড দিলকুশা শাখা ঢাকা থেকে 12.28 কোটি টাকা আত্মসাতের অপরাধে জনাব শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড সহ গাজী বেলায়েত হোসেন মিঠু ওরফে জিবি হোসেন, মালিক বেলায়েত হোসেন নেভিগেশন কোম্পানি সহ মোট 9 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী 2 মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর ইসলাম। রোববার সকালে ট্রাইব্যুনালে কথা জানান তিনি। সকালে ট্রাইব্যুনাল 1-এর শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে এই মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। খুলনায় 1 ছাত্র ও 2 জন ব্যবসায়ী এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় হতভাগ্য একজনের মা আজ সাক্ষ্য দেন। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার বাধা দেয়া হয় বলে জানান তারা। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এ সময় এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 9 জন। সকলেই এই মামলায় জড়িতদের বিচার দাবি করেন। এই মামলা ছাড়াও সকালে রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ায় আরও 3 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছে। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়ো বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেফতার রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার দুপুরে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, আজিজুরকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ওসির নিকট ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ধানমন্ডি 32 থেকে গ্রেফতার রিকশা চালককে হত্যা মামলার আসামি করা হয়নি। পেনাল কোর্টের ভিত্তিতে নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানার এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে 16 আগস্ট তাকে আদালতে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রায় 1 যুগ পর ডক্টর নিতাই চন্দ্র হত্যা মামলার রায় দিয়েছে আদালত। রায়ে চালক সহ 5 জনের ফাঁসি, 4 জনের আমৃত্যু কারাদণ্ড ও 1 জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। একজন চিকিৎসককে এমন নৃশংসভাবে হত্যা করে ঘৃণ্য কাজ বলে পর্যবেক্ষণে বলছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও উচ্চ আদালতের আপিল করার কথা জানান আসামিপক্ষ। 2012 সালে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডক্টর নারায়ণ চন্দ্র দত্ত নিতাইয়ের বাসায় চুরি করতে গিয়ে তাকে খুন করেন বাসার গাড়ি চালক ও তার সহযোগীরা।
ঘটনার পরদিন বনানী থানায় মামলা করে নিহতের চিকিৎসকের বাবা। ঘটনার 1 বছর পর 11 ফেব্রুয়ারি 10 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ। আসামিদেরকে একজনকে যাবজ্জীবন দিয়েছে, 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং 4 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আমরা মনে করি যে এই রায়টা যথাযথ এবং সঠিক হয় নাই। আমরা উচ্চ আদালতে আপিল করব, আপিলে আমরা ন্যায় বিচার পাবো বলে আমি বিশ্বাস করি। আমরা রাষ্ট্রপক্ষ দীর্ঘদিন বিজ্ঞ আদালতের সহযোগিতা করেছি আইনগত বিষয়গুলিতে এবং আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি, ন্যায় বিচার পেয়েছি বলে আমরা আশা করি। নির্বাচনের সাথে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আর সরকার কোনো একক রাজনৈতিক দলের কথা শুনে সিদ্ধান্ত নিচ্ছে না, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটে প্রশাসনের সহযোগিতা ও নীরবতা ছিল জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর লুটের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখা গেছে। রাজনৈতিক দলগুলো আগে থেকে ব্যবস্থা নিলে পরিস্থিতি এমন হতো না। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। একনেকে স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনের খবরে উচ্ছ্বাসে মেতে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার 9 বছর পর স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাসের জন্য 519 কোটি টাকার অনুমোদন মিলেছে। এর আগে গেল 26 জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন, মানববন্ধন, বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এই ধারাবাহিকতায় গতকাল থেকে গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। দাবি মেনে নেয় অনশন ভেঙে ফিরে যান তারা। দুইজন অসুস্থ হয়ে হসপিটালে গেছে, একজন খুবই সিরিয়াস অবস্থা। কিন্তু আমরা কি করবো এখন? আমরা আজ 26 তারিখ থেকে আমরা আন্দোলন করতেছি, অনেক কষ্ট করতেছি। এখন আমাদের শেষ উপায় যে দাবি নিয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছে, ওদের সেই স্থায়ী ক্যাম্পাস রবীন্দ্রনাথের যে পূর্বতন যে পৈতৃকভূমি সেখানে দ্রুত হয়ে যাক। ডিপিপি সাবমিট হয়েছে, সেটা দ্রুত অনুমোদন হয়ে যাক, আর আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে আসুক। এদিকে প্রশাসনের আশ্বাসে মূল ভবনের তালা খুলে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বের হয়েছেন ভিসি, প্রভিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার দুপুরে 5 দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শতভাগ আবাসন ছাত্রাবাসের অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া সহ 5 দফা দাবি জানান তারা। পরে মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করে তালা দেন বিক্ষুব্ধরা। এতে প্রায় 8 ঘন্টা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভেতরে আটকা পড়ে ভিসি, প্রভিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে রোববার রাত 9টার দিকে আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসেন ভিসি ও প্রভিসি। শতভাগ আবাসনের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে থাকার আশ্বাস দিলে প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়। 50 বছরে যেখানে 10টা হল হয়েছে, সেখানে 2 বছরে আরও 22টা হল করা সম্ভব। এখন 10টা হল আছে। আমরা আগামীতে সিদ্ধান্ত নিছি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, আমরা যদি কোনো অবকাঠামো করি, হল বা বড় ধরনের অবকাঠামো, 6 তলার নিচে আমরা চিন্তাই করব না। আমাদের ডিএনএতে থেকে 6 তলার নিচে ফেলে দিছি, আর 10 তলা ছাড়া আমরা করব না। কারণ কি? কারণ তোমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে। সেই ধারণাটা হচ্ছে কি, চিটাগাং ইউনিভার্সিটি এত জায়গা অভাব নাই, একেবারে ভুল ধারণা। আমাদের ইউজেবল ল্যান্ড অনেক কমে গেছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট দানের সুবিধার্থে ভোট কেন্দ্র সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। রোববার সকালে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। 6ষ্ঠ দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। এ পর্যন্ত ডাকসুতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 70 জনের বেশি প্রার্থী। আর 18টি হলের বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
ফর্ম জমাও দিয়েছেন অনেক প্রার্থী। আগামীকাল সোমবার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি সদস্য নির্বাচন করব। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় প্রতিফলিত হবে আমার কাজের মাধ্যমে। যারা গিয়ে হলে থাকে তাদের সবসময় তারা যে কথাটা বলে তাদের খাবারের যে আর কি সমস্যা, ক্যান্টিনে ভালো মানের খাবার পাওয়া যায় না। কিছুদিন আগে দেখা গিয়েছে যে হল সহ বিভিন্ন জায়গায় পানিতে ইকোলাই ব্যাকটেরিয়া এগুলো পাওয়া গিয়েছে। তো আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হচ্ছে যে সবার শিক্ষার্থীদের সমস্যাগুলো তো আমি জানি, যেহেতু আমিও ওগুলো ফেস করি, ওগুলো আর কি সমস্যা সমাধানের জন্য অথরিটিকে আর কি চাপ দেওয়া আছে, এগুলো আর কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আপনারা যেন এই ধরনের কাজগুলো করেন। সংখ্যা দেখলাম যে এক জায়গায় অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে। তো আমরা সমান করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে যাতে সবাই সমানভাবে ভোট দিতে পারে, সেজন্য আমরা কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি আজকে সন্ধ্যার মিটিংয়ে। সেক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম 2টা পর্যন্ত কেন্দ্র বাড়তে পারে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন 30 সেপ্টেম্বর হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, কক্সবাজারের সম্মেলনটি মূলত জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ। এই সম্মেলনে রোহিঙ্গা ও বিশ্ব সম্প্রদায়ের জন্য সমস্যাটির একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। আন্তর্জাতিক সম্মেলনের আগে 25শে আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক সম্মেলন আয়োজন করা হচ্ছে। এই সম্মেলন হচ্ছে রোহিঙ্গাদের জন্যে এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটা স্থায়ী এবং আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটা বড় অপরচুনিটি। আন্তর্জাতিক কমিউনিটির থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি এবং সেটা আপনারা সম্মেলনে যারা অংশগ্রহণ করবেন সেখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং আমরা যে বার্তাটা নিয়ে যাব রোহিঙ্গারা যে এই সম্মেলনের মাধ্যমে যে বার্তাটা পাঠাবেন সেটা ওই আগামী সেপ্টেম্বরে ইউএন কনফারেন্সের একটা বড় উপাদান হবে। বিগত সময় ফ্যাসিস্ট সরকার সংস্কৃতি অঙ্গনকে কলুষিত করেছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বিকেলে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রায় 19 বছর পর আবারও শুরু হচ্ছে শিশু কিশোরদের কাছে জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির কার্যক্রম। সাংস্কৃতিক নানা স্তরে নতুন কুড়ির শিল্পীরা ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তথ্য উপদেষ্টা। বলেন, নতুন কুড়িকে বহু দূর এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সরকার। রাজনৈতিক কারণে এটা বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকায় জুলাই আন্দোলন ও নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। মঈন খান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই সংসদে অন্তত 150 জন নারী থাকা উচিত। সেমিনারে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, নারী নেতৃত্বের পথে সব বাধা দূর করতে হবে, যৌক্তিক বিতর্কের মাধ্যমেই সমাধান সম্ভব। বাংলাদেশের সংখ্যাটা less than 10% মানুষ যারা বিদেশে যায় তারা উইমেন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং সেইখানে 300 সিটের পার্লামেন্টে 150 জনের বেশি 151 জন কেন নারী প্রতিনিধি থাকবে না, আমি সেই প্রশ্ন করছি।
আমাদের সব রাজনৈতিক দলগুলোর একটা সচেতন সিদ্ধান্ত নিতে হবে। আমি এটা বিশ্বাস করি যে আমরা যত বেশি সংখ্যক নারী প্রার্থী দিতে পারি, আমার মনে হয় সেই সিদ্ধান্ত নিতে হবে। বৃহত্তর স্বার্থে জোট গঠন করতে চায় খেলাফত মজলিস। রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এ সময় নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ৪৫ জন প্রার্থী ঘোষণা করেন তিনি। এ নিয়ে দলটি ২৭৩ জন প্রার্থী চূড়ান্ত করেছে। পিআর পদ্ধতির যে উচ্চকক্ষের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা আশা করি যে যদি পিআর পদ্ধতি চূড়ান্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্তত উচ্চকক্ষে দলীয় প্রতিনিধিত্বের বিবেচনায় বাংলাদেশ খেলাফত মজলিস জোটভুক্ত নাও হতে পারে। সেই ক্ষেত্রে জোটভুক্ততার বিষয়ে পিআর পদ্ধতিটা একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। টানা ৭ মাস ধরে কমার পর জুলাই মাসে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। জুলাইয়ের সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৫%, যা এর আগের মাসে ছিল ৮.৪৮%। এ সময় মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে চালের বাজারে ধারাবাহিক ঊর্ধ্বগতি। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতির ৫১.৫৫%ই চালের দাম বাড়ায় হয়েছে। পরিকল্পনা কমিশন ও আর্থিক বিভাগে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। চলতি বছর জুলাই মাসে চালের সরবরাহ কমেছে ৩৬%। এ সময় বাজারজাত হয় ৬২,৮৮৯ মেট্রিক টন চাল। সরবরাহ বাড়াতে বেসরকারিভাবে চাল আমদানির বিজ্ঞপ্তি দেয় খাদ্য মন্ত্রণালয়। এই সংক্রান্ত আবেদনের সময় আগস্টে শেষ হলেও চালের বাজারে প্রভাব পড়তে লেগে যেতে পারে আরও কয়েক মাস। স্বল্প আয়ের চাহিদা মেটাতে ভর্তুকি মূল্যে ওএমএসে চাল বিক্রির পরিধি বাড়ানোর কথাও উল্লেখ রয়েছে ইকোনমিক আউটলুকে। অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী। দুপুরে সিভিল এভিয়েশনের টিম নিয়ে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল ভবন ও রানওয়ে পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, যত কষ্টই হোক আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সচেষ্ট রয়েছেন তারা। এর আগে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ইউনুস আলী ভুইয়া, বিমানবন্দরের পরিচালক গোলাম মর্তুজা হাসান সহ সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বেবিচক চেয়ারম্যান। মূলত কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং প্রকল্পের অগ্রগতি তদারকি করতে সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে গিয়েছেন বেবিচকের চেয়ারম্যান। রাজধানীর মহাখালী রেলগেট সংলগ্ন ইউরেকা পেট্রোল পাম্পের আগুনে একজন দগ্ধ হয়েছে। এই ঘটনায় মীর হোসেন নামে একজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার রাত 8:45টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। এদিকে সিভিল ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার সন্ধ্যা 7:18 আগুন লাগার খবর পেয়ে 6টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস। বগুড়া শহরের ছোট কুমিরা এলাকায় খাল থেকে উদ্ধার করা 6টি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। রোববার রাতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল জনবসতি থেকে নিরাপদ দূরত্বে গ্রেনেডগুলো বিস্ফোরণ ঘটায়। এর আগে বিকেলে খালে মাছ ধরতে নেমে 4টি গ্রেনেড দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আরও 2টি গ্রেনেড দেখতে পায়। সব মিলিয়ে 6টি গ্রেনেড উদ্ধার করা হয়। এ সময় আশপাশের এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বগুড়া সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন উদ্ধারকৃত গ্রেনেডগুলো। যৌথ বাহিনীর অভিযানে রাজশাহীর কাদিরগঞ্জে ডক্টর কোচিংয়ে বিপুল অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার এবং 3 জনের আটকের ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ডক্টর কোচিংয়ের মালিক
মুনতাসির আলম আনিন্দ ও তার দুই সহযোগী রবিন ও ফয়সালের বিরুদ্ধে এই মামলা করেন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সাংবাদিকদের এই কথা জানায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের দ্রুত আদালতে হাজির এবং ৭ দিনের রিমান্ড আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় পুলিশ। এর আগে শনিবার মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত নগরীর কাদিরগঞ্জে ডক্টর কোচিং ও এর আশপাশের বাড়ি ও মেসে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রায় ১৬ ঘণ্টা অভিযান শেষে কোচিং থেকে ১৪টি মালামাল জব্দ করা হয়। পরে এগুলো নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত ডক্টর কোচিংয়ের মালিক মুনতাসির আলম আনিন্দ ঢাকার হলি আর্টিজান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলারও আসামি। এছাড়া জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাদা পাথর আর জাফলংয়ের পর এবার জনপ্রিয় পর্যটন স্পট সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে চলছে পাথর লুট। এদিকে শনিবার রাতে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের অভিযানে আরও ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয়রা বলছেন ইতিমধ্যে রাংপানির এলাকায় পাথর অনেকটা শেষ হয়ে গেছে। প্রকাশ্যেই শত শত শ্রমিক আর নৌকায় পাহাড় কেটে লুট করছে পাথর। বিজিবির টহল থাকলেও কেউ তোয়াক্কা করছে না। পর্যটন এলাকাটি পাথরবিহীন হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন গত কয়েক মাস ধরেই প্রশাসনকে ফাঁকি দিয়ে চলছে এমন কার্যক্রম। আর প্রশাসন বলছে পর্যায়ক্রমে রাংপানিতেও তাদের অভিযান চলবে, তবে সময় লাগবে কিছুটা। এই ইস্যুতে এই পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সিলেটের সালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় আরও ১১,০০০ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। এ নিয়ে পাথর জব্দের পরিমাণ দাঁড়ালো প্রায় ৪.৫ লাখ ঘনফুট। তারা নাও লাগাইয়া সারা পাথর তারা টিপ মারিয়া দিয়েও ওখান থেকে লাগাইছে লাগাইছে গাড়ি দিয়ে আপনার লোড মারিয়া নিছে কি তারিখ এটা বহুত পুরান থেকে এটা বাক্কা বছর থেকে এটা। এই যে এখান থেকে পাথর উত্তোলন হচ্ছে তাই তো? এটা তো ইন্ডিয়া স্যার। ইন্ডিয়ার পাথর? বাংলাদেশের পাথর ছিল না? বাংলাদেশের পাথর ছিল না এই জায়গায়। পাথরগুলি গেল কই? গেল নিয়ে গেছে। এখনো পাথর তুলতেছে, পাথর ভাঙতেছে, পাহাড় কাটতেছে, এই ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নেন নাই? হ্যাঁ, আমরা এটা হয়েছে কি জেনেছি। আর অতীতে তো আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি আর এখনো করবো আর কি। কিন্তু যে আমরা এখন তো প্রতিদিনে হচ্ছে আর কি, বিভিন্ন স্পটে আমরা করতেছি। ওই স্পটটা তো যাবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই যাবো। হ্যাঁ, অভিভাবকদের দেয়া আলটিমেটাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ উপেক্ষা করা এবং গণমাধ্যমের মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়ে দেয়া স্মারকলিপি গ্রহণ করেনি মাইলস্টোন কর্তৃপক্ষ। হতাহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, গণমাধ্যমের উপস্থিতি থাকায় স্মারকলিপি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে কর্তৃপক্ষ। দুপুরে স্মারকলিপি দিতে এসে এই অভিযোগ করেন তারা। তাদের দাবি ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও ২ শিক্ষককে অপসারণ করা হয়নি। এছাড়া স্কুলের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে আবেদন জানানো হয়েছে বলেও জানান তারা। কয়েকজন শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগও করেন তারা। বলেন দুর্ঘটনা নিয়ে অনেক মিথ্যাচারও হয়েছে। এর আগে স্মারকলিপি প্রদান নিয়ে অভিভাবকদের সাথে মাইলস্টোন কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়। দিন ধরে কিভাবে কান্না ধরে রাখি টাকার জন্য নাকি? এই বাসায় ফোন দিয়ে দিয়ে। চাঁপাইনবাবগঞ্জে আলাদা স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোববার জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোজাহিদুর রিহান ও আবদুল্লাহ আল আরিয়ান। এছাড়া শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের আবু সাইদ। পুলিশ জানায় মহানন্দা নদীতে পানি বাড়ার কারণে চরমোহনপুর এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় মোজাহিদুর ও আরিয়ান। পরে দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এদিকে শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় ডুবে মারা যায় আবু সাইদ নামের আরেক শিশু। হবিগঞ্জের বানিয়াচং ও মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এ উপলক্ষে নদীর ২ তীরে জড়ো হয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজার হাজার মানুষ। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও হাওরে নানান বাদ্যযন্ত্রের তালে তালে জয়ের লক্ষ্যে এগিয়ে যায় একের পর এক নৌকা। হৈহুল্লোড়ে মেতে ওঠেন নানা বয়সের হাজারো মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। পরে বিজয়ী নৌকা
মাঝিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এছাড়া মানিকগঞ্জের ঘিওরে দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। এ সময় অংশ নেয় মানিকগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার 10টি নৌকা। নাগরিক কবি শামসুর রহমানের 19তম প্রয়াণ দিবসে কবির নিজ জেলা নরসিংদীতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিধ্বস্ত নীলিমায় শামসুর রহমানের স্মরণ শীর্ষক এই স্মরণ সভায় কবি শামসুর রহমানের কবিতা ও অন্যান্য সৃষ্টিকর্মের নানা বিষয় উঠে আসে। কবি লেখে কবিতা পাঠ, গান ও নিবন্ধ সহ নানান বিষয় উঠে আসে আলোচনা সভায়। এছাড়া নাগরিক জীবনের যন্ত্রণা, ঘাত প্রতিঘাত, ইতিহাস ও ঐতিহ্যকে কাব্য ফলবান করার নানা দিক নিয়েও আলোচনা করা হয়। কবির সৃষ্টিকর্মগুলোকে কিভাবে আরও বেগবান করা যায় এসব বিষয়ে আলোচনা করে জেলার সাহিত্যপ্রেমীরা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্যপ্রেমী ও নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের শিল্প সাহিত্য আধুনিকতার স্পর্শ পেত না, স্বাদ পেত না, অগ্রগতি হতো না, এবং সেই কাজটি শামসুর রহমান করেছেন। এই কারণেই আমরা আজকে লক্ষ্য করি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন এই সময় আসলে বিধ্বস্ত নীলিমা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের জন্য জোরালো নিরাপত্তা গ্যারান্টি দিতে সম্মত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প পুতিনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে উইটকফ জানায়, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো কার্যকরভাবে পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাজি হয়েছেন পুতিন। তবে ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়ে তীব্র বিরোধিতা করেন রুশ প্রেসিডেন্ট। শুধু তাই নয়, যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকা বেশ কিছু ভূখণ্ডের বিষয়ে ছাড় দিতেও সম্মত হয়েছে রাশিয়া। মার্কিন বিশেষ দূত জানান, বিশেষ করে পূর্ব দোনেৎস্ক অঞ্চল নিয়ে আলোচনা চালিয়ে যেতে রাজি মস্কো। ট্রাম্প ও পুতিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন স্টিভ উইটকফ। তার বিশ্বাস, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের আশানুরূপ ফল নিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভর দেইর লায়ন সহ ইউ এর বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বৈঠকে ইউ এর কমিশনের প্রেসিডেন্টের ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভ উপস্থিত থাকবেন। তবে ইউরোপীয় ইউনিয়নের আর কোনো নেতা ট্রাম্প জেলেনস্কির বৈঠকে থাকবেন কিনা বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি। আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের পর ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকার কথা জানান ইউ এর নেতারা। সেই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতেও সরব রয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে রেস্টুরেন্টে বন্দুক হামলায় নিহত হয়েছেন অন্তত 3 জন। বিষয়টি নিশ্চিত করেছে ফক্স নিউজ। নিহতদের একজনের বয়স 27, আরেকজনের বয়স 35। অপর একজনের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছে আরও 8 জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার ভোর 3:30টার দিকে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীদের এখনো আটক করতে পারেনি বলে জানায় নিউ ইয়র্ক সিটি পুলিশ। তবে ঘটনা তদন্তে চলছে বলে জানায় এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ। ফুটবলারদের প্রোফাইল তৈরিতে পুরোদমে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বছরের শেষ দিকে বাংলাদেশের সকল ফুটবলারের ডাটা তৈরির কাজ শেষ হবে। এখন পরিসংখ্যান দেখে বড় লিগগুলো বাংলাদেশের ফুটবলারদের নিতে আগ্রহী হবে, এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। বাংলাদেশের প্রতিটি প্লেয়ারের প্রোফাইল ডেভেলপ করা, সেটা মেন্সদেরও সেটা উইমেন্সদেরও। আমরা যদি এখন যেটা একটা ওয়েবসাইট আছে ট্রান্সফার মার্কেট ফুটবলে, সেখানে যদি আমরা যাই, আমরা কিন্তু কখনো বাংলাদেশি কোনো প্লেয়ারদের ট্রান্সফার বা প্লেয়িং কোনো রেকর্ড বা হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আশা করি যে এই বছরের শেষে যখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের এবং ফিমেল প্লেয়ারদের প্রোফাইলগুলো রেডি হয়ে যাবে, তখন আমরা বিদেশি ক্লাবগুলা যারা এই লিগগুলোতে খেলে তাদেরকে আমরা স্কাউটদের মাধ্যমে প্লেসমেন্ট করতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের যে এখন প্লেয়িং কোয়ালিটি মেন্স এবং ফিমেলস, আমাদের কিছু না কিছু প্লেয়ার নেক্সট সিজন থেকে ইউরোপে
বা এশিয়ান কোনো বড় লিগগুলোতে অবশ্যই ওরা চান্স পাবে। ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন সেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-17 দল। 5 দিন আগেই ভুটান মাঠ ও কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে দামাল কন্যারা। লক্ষ্য এবার শিরোপা জয়। অনেক আপনারা জানেন অনেক এই স্টেমিনার অনেক সমস্যা হয়, বেদের অনেক সমস্যা হয়, যার কারণে এটার মিলাইতে গেলে আমাদের 2 দিন আসছে সময় আছে। ইভেন মাঠ, আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স। কারণ এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে, যার কারণে একটু সময় লাগে। আল্লাহর মতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে। নেপাল সফরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এরই মাঝে শুরু করেছে ক্যাম্প। তবে ক্যাম্পে যোগ দেয়নি ডাক পাওয়া বসুন্ধরা কিংসের 10 ফুটবলার, যে কারণে রোববার জরুরি মিটিং ডাকে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। দ্বিতীয় দফায় কিংস কর্তৃপক্ষকে ফুটবলার ছাড়ার জন্য অনুরোধ করে চিঠি দেয় বাফুফে। আমরা সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেছি যে আমরা বসুন্ধরা কিংসকে আজকে একটা চিঠি দিব এবং তাদেরকে আমরা অনুরোধ করব বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্বার্থে তারা জানি আমাদের এই ফুটবল ফেডারেশনের দিকে এগিয়ে আসে। আমাদের এই চিঠিতে সাড়া দিয়ে তারা আমাদের খেলোয়াড়দেরকে ছেড়ে প্র্যাকটিসে জয়েন করাবে। এর মধ্যে কোনো রকমের আমরা কোনো সাড়া কোনো কিছু না পাই, উইদিন 3 or 4 days অ্যানাদার ইমার্জেন্সি মিটিং, আবার আমরা একটা ইমার্জেন্সি মিটিং কল করে আমরা বাকি সিদ্ধান্ত আমরা ওই মিটিংয়ে নিই। বড় ধরনের চমক রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 17 জনের দল থেকে বাদ পড়েছেন 2 সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শাহিন আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলী, খুরশিদ শাহ ও মোহাম্মদ নওয়াজ। নিজেদের ধীর গতির ব্যাটিংয়ের জন্য টি-20 ফরম্যাটে বেশ সমালোচিত ছিলেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। তবে অভিজ্ঞতা বিবেচনায় তাদের দলে রাখা হবে এমন আভাসও ছিল দলটির ক্রিকেট অঙ্গনে। তবে শেষ পর্যন্ত বাদ পড়তে হলো 2 সিনিয়র ক্রিকেটারকে। বিগত কয়েক মাসের চলমান টিম কম্বিনেশনে ধরে রেখেই আরব আমিরাতে মাঠে নামবেন 2বারের এশিয়া কাপ জয়ী পাকিস্তান। আগামী 9 সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের 2 ভেন্যুতে হবে এশিয়া কাপ। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।